বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমার সাথে যুক্ত আছেন মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মানবেন্দ্র দেব, সদস্য, কেন্দ্রীয় কমিটি, সিপিবি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে, নির্ধারিত সময়ে নির্বাচনের তফসিল জানানো হবে। সিইসি বলেন, যদি বলেন সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা, দেখেন একটি নির্বাচন করতে গেলে যতই আপনি ইসিকে স্বাধীন বলেন না কেন, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব না, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আইনি সহায়তা নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহায়তা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য ভূমিকা রাখবে, তাছাড়া তো সম্ভব নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছেন কিনা, নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা, বা নির্বাচন নিয়ে সরকার আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা, এসব বিষয়ে সাংবাদিকরা সিইসির কাছে জানতে চান। তিনি জবাবে বলেন যে বিষয়গুলো সময় এলে আপনারা জানতে পারবেন, আমরা রোডম্যাপ বলবো না, পরিকল্পনা বলবো। আমাদের অনেক ধরনের কাজ করতে হবে, সেগুলো কোনটা কোন সময় শেষ করব, কোন সময় শুরু করব, সেটির পরিকল্পনাকে অনেকে রোডম্যাপ বলে, কিন্তু আমি তা না বলে কর্মপরিকল্পনা বলছি। এরপর যে তথ্যটি তা হচ্ছে, সংসদের উচ্চ কক্ষের প্রতিনিধি নির্বাচন নিম্ন কক্ষের আসন সংখ্যার ভিত্তিতে করা হলে তা পুরোপুরি পণ্ডশ্রম হবে বলে মন্তব্য করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এতে উচ্চ কক্ষ হবে নিম্ন কক্ষের পুরোপুরি রেপ্লিকা, অর্থাৎ অবিকল প্রতিরূপ। এতে দলের আধিপত্য আরও নিরঙ্কুশ হবে, স্বৈরাচার আরও পাকাপোক্ত হবে। শনিবার সংসদের উচ্চ কক্ষ ভোটের অনুপাতে আসন বন্টন নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বদিউল আলম মজুমদার এই কথা বলেন। তিনি বলেন যে আসন ভিত্তিক হলে উচ্চকক্ষ ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হতে পারে। যারা নির্বাচনে জিততে পারবেন না এবং অন্য কোথাও জায়গা নেই, তাদের উচ্চকক্ষে পুনর্বাসন করা হতে পারে। এ সময় মনোনয়ন বাণিজ্যের সংখ্যার কথাও জানান তিনি, এবং তিনি বলেন যে আসন ভিত্তিক এবং সংখ্যানুপাতিক দুটি পদ্ধতি ত্রুটিপূর্ণ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন যে এজন্য নিম্নকক্ষ আসন ভিত্তিতে আর দলের ভোটের হারের ভিত্তিতে উচ্চকক্ষ করা উত্তম হবে। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আরেকটি তথ্য তা হচ্ছে, চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের কাছে দেওয়ার বিরোধিতাকারীদের প্রতিহত করতে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আহ্বানকে স্বৈরতন্ত্রের ভাষা বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, অধ্যাপক ইউনূস বাংলাদেশে পরিবর্তনের সূচনা করার দায়িত্ব ও প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন, অথচ তিনি বলছেন যারা প্রশ্ন উত্থাপন করছেন তাদের প্রতিহত করতে হবে ঠিক স্বৈরতন্ত্রের ভাষা। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা কেন ঝুঁকিপূর্ণ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় অধ্যাপক আনু মোহাম্মদ এই কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রতিহত করার ঘোষণা যতই দেন না কেন, বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার বিরোধিতাকারীদের সংখ্যা ও কণ্ঠস্বর আরও জোরালো হবে। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন মিলে একটি সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চ থেকে চট্টগ্রাম বন্দর টার্মিনাল ইজারা দেওয়ার অস্বচ্ছ জাতীয় স্বার্থবিরোধী তৎপরতার বিরুদ্ধে 27 ও 28 জুন রোড মার্চ হবে। এবং সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে জাতীয় পার্টির সম্মেলনকে কেন্দ্র করে দলটির সিনিয়র নেতাদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে, এবং এ বিরোধের জের ধরে দলের একটি অংশ জিএম কাদেরকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিতে তৎপর হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। দলটির নেতারা বলছেন, গঠনতন্ত্রে চেয়ারম্যানের দলীয় ক্ষমতা কমানোর উদ্যোগকে কেন্দ্র করে চেয়ারম্যান জিএম কাদের বিরুদ্ধে দলের কয়েকজন সিনিয়র নেতা অবস্থান নেয়, এই পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী 28 জুন সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল জাতীয় পার্টির দলীয় বৈঠকে, কিন্তু বর্তমান পরিস্থিতি দলটির সম্মেলন স্থগিত করেছেন জিএম কাদের। এককভাবে সম্মেলন স্থগিত করায় দলের মধ্যে বিভক্তি আরও বেড়েছে বলে মনে করছেন দলের নেতারা। গণমাধ্যমে বিবৃতি দিয়ে জিএম কাদেরের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে আগের নির্ধারিত দিনেই সম্মেলনের কথা জানিয়েছেন দলের দুই সিনিয়র নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বিবিসি বাংলাকে বলেছেন, কিছু ইস্যুতে চেয়ারম্যান জিএম কাদের ছাড় দিতে চাইছেন না, এবং তার এই অনড় অবস্থান নেওয়ার কারণেই বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে। অন্যদিকে জিএম কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দলটির প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী পার্টির চেয়ারম্যানকে ছাড়া কোনো সম্মেলন বৈধ হবে না। তিনি বলেন, চলমান পরিস্থিতির জের ধরে কেউ দল ভাঙার চেষ্টা করলেও সেটি সফল হবে না বলে মনে করছেন তারা। এই ছিল কিছু তথ্য। মানবেন্দ্র দেব, আমি একটু আপনার কাছে আসি প্রথমে যে বিষয়টি নিয়ে,
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে নিম্নকক্ষ আসন ভিত্তিতে আর দলের ভোটের হারের ভিত্তিতে উচ্চকক্ষ করা উত্তম হবে। এই ব্যাপারে আপনার মত কি মানবেন্দ্র দেব? ধন্যবাদ আপনাকে। প্রথমেই হচ্ছে গিয়ে যে সংস্কার নির্বাচন সংস্কার কমিশনের যে প্রস্তাব বা জাতীয় ঐক্যমত কমিশন যে জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করছে বলে তারা দাবি করছে, এবং কিছু জায়গায় তারা এমন ভাবে সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আপনার এখানে ওপিনিয়ন দেওয়াটাই এক ধরনের খুবই ঝামেলাপূর্ণ বিষয় বা বিরোধাত্মক অবস্থান থেকে তারা এটাকে দেখে নিচ্ছে, এবং তারা ঐক্যমত এক ধরনের ইম্পোজ করবার চেষ্টা করছে। এবং পুরো বিষয়টিতে যদি আপনি শুধুমাত্র এইটা না, আমি আরেকটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ, তারা জাতীয় সাংবিধানিক কমিশন যেটা করবার কথা ভাবছেন, মানে এই প্রত্যেকটা বিষয় এখানে হচ্ছে কি রাজনৈতিক দলগুলোর কনসেনসাসের আসলে খুব বেশি গুরুত্ব তারা কিন্তু এখানে, বা কনসার্নের খুব বেশি রাজনৈতিক দলগুলোর ভাবনা নিয়ে তারা খুব বেশি কনসার্ন বলে আমাদের মনে হয় না। এবং তারা হচ্ছে গিয়ে এমন একটা অবস্থার মধ্যে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এইটাকে এতখানি ফার্মলি ধরে নিয়েছেন, এবং সেইভাবেই তারা তাদের যে প্রস্তাবনাগুলো উপস্থাপন করছেন। এবং এইটা নিয়েও তো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে, এবং আমরা পুরো নির্বাচনী ব্যবস্থাটাকেই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির মধ্যে নিয়ে জি দ্বিকক্ষ হবে না এক কক্ষ হবে, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে জনগণের সঠিক প্রতিনিধিত্ব, গণতান্ত্রিক ভাবনাটা প্রক্রিয়াটা এখানে নিশ্চিত হয় কিনা। সেখানে নির্বাচনে যেরকম নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, তাকে স্বায়ত্তশাসিত একদম প্রকৃত স্বায়ত্ত শাসন দেওয়া, এবং তাকে সেই সার্বভৌমত্ব সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সেটাকে দেওয়া। এবং যেমন আজকে নির্বাচন কমিশনার বলছেন সরকারের মুখাপেক্ষী হয়েই তাকে থাকতে হচ্ছে, এবং বর্তমান অবস্থাতে তাকে সেটাই থাকতে হবে। সুতরাং এই জায়গায় সংস্কারগুলো, মৌলিক সংস্কারগুলো আসলে ওইটা যে আমার নির্বাচনী যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে সার্বভৌম করা, এবং সেইখানে হচ্ছে কি নির্বাচনী যে বন্দোবস্ত আছে, ব্যবস্থা আছে, সেইটাকে ঢেলে সাজানো। এবং সেখানে আমরা কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির কথা আমরা বলে আসছি, আমাদের প্রস্তাবেও সেটা দেওয়া আছে। এবং সেই জায়গায় গুরুত্ব আরোপ না করে সেই পুরনো বন্দোবস্ত রেখে এখন আপনি যে বদিউল আলম মজুমদার সাহেব কিন্তু বলেছেন যে সেইটুকু সংখ্যানুপাতিক যদি না হয় তাহলে সে ওই উচ্চকক্ষের বেলায়, তাহলে হচ্ছে কি সেই জায়গায় মনোনয়ন বাণিজ্য হবে, সেখানে করাপশন হবে, মুক্তমুখ হবে। সেটা তো এখন যে নির্বাচনী ব্যবস্থা সেটার মধ্যেই হবে। মানে সেই জায়গায় মৌলিক জায়গায় যদি পরিবর্তন না হয় তাহলে এগুলো হচ্ছে কি খুবই অমূলক এবং অপ্রাসঙ্গিক আলোচনা। সেটা হচ্ছে কি সেকেন্ডারি। আপনার আগে তো মৌলিক জায়গায় সংস্কার করতে হবে, সেই জায়গায় যে বেসিক সংস্কার যদি আপনি না করেন তাহলে আসলে ওই জায়গাগুলো মানে শুধু স্ট্রাকচারাল সংস্কার এটা আসলে খুব বেশি ফলপ্রসূ হবে বলে আমরা একদম দলগতভাবে আমরা এটা মনে করি না। জি মানবেন্দ্র দেব, ধন্যবাদ। মাশরুমুল, আপনার কাছে আসি। কথা বলছিলাম যে বিষয়গুলো নিয়ে সংস্কার, আমরা যেটি দেখতে পাচ্ছি যে সংস্কার নিয়ে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মানবেন্দ্র দেব যেমনটি বলছিলেন যে কয়েকটি জায়গা ছাড়া বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মত দেখতে পাচ্ছি। যদি আমরা ধরে নেই যে ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে যদি নির্বাচন হয়, এই সময়ের মধ্যে অথবা এর আগেই অবশ্যই হইতে হবে, এই সংস্কারের বিষয়ে কি রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমত্যে পৌঁছাতে পারবে কিনা, আপনি কি দেখছেন মাশরুমউল্লাহ? থ্যাংক ইউ। আসলে দেখেন, জাতীয় পার্টি তো আসলে এই সংস্কার সম্পূর্ণ জায়গা থেকে আসলে অ্যাবসেন্ট রাখা হয়েছে, ইগনোর করা হয়েছে।
তারা কতখানি তারা আগাতে পারবে আমার আমার আসলে ওটা সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আইডিয়া নাই এই কারণে যে এখানে ইলেকশন কমিশনে যাদের কাছে এটা সবই হলো বিএনপি, এনসিপি এবং সরকার ওদের ইয়েতেই সিলেকশনেই এই কমিটিটা আমাদের কোনো এখানে কোনো ইয়া নাই, কোনো মানে আমাদের সাইড থেকে কোনো আমরা যে কোনো প্রেফারেন্স দিবে বা আমাদের যে কোনো চয়েসেস দিবে এগুলো ছিল না। তারপরে আমি বলবো, দেখেন এখন যারা আছেন এনারা ব্যক্তিগতভাবে আমি দু একজনকে চিনি, এনারা সব অত্যন্ত ভদ্রলোক, ভালো মানুষ, ঠিক আছে। কিন্তু আমরা তো মানুষ, আমরা নিউট্রাল, কতক্ষণ নিউট্রাল থাকবো? আমরা সবাই কিন্তু ভিতরে ভিতরে কোনো না কোনো দলকে আমরা সাপোর্ট করি। তারপরেও আমি বলবো যে এই ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন যদি দেয়, আমি জানি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা, এখানে আমার সন্দেহ আছে, আই হ্যাভ আ ডাউট। কারণ এখানে অনেক কিছু আছে এখানে, আমার মনে হয় না ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিতে পারবে। যদি দেয়ও আমি মনে করি যে এই নির্বাচনটা কোনোভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, লেভেল প্লেইং হবে না। কারণ যেহেতু ইলেকশন কমিশনের ভিতরে এখনো পক্ষপাতিত্ব আছে, হ্যাঁ, যেমন ধরেন বেশিরভাগই আমি বলবো এখানে এখানে সরকার পক্ষের লোকজন কাজ করছে, এখানে বিএনপির পক্ষে কিছু লোকজন আছে। সো এটা আসলে ভেরি ডিফিকাল্ট। এটা এই জন্য এটাকে নিউট্রাল করতে হলে আমি যেটা বলবো যে আমরা ইউনাইটেড নেশনসকে বলেছিলাম, আমরা ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছিলাম, তাদের এখানে ইন্টারভিউ দরকার আছে। তাদের ইন্টারভিউ যদি থাকে দেন অনলি এখানে আপনি নিউট্রাল এবং আপনি একটা ফেয়ার একটা নির্বাচন দেখতে পারবেন এবং জনগণকে একটা ভালো একটা নির্বাচন দিতে পারবে যদি ওদের ইন্টারভিউ যদি এখানে থাকে। থ্যাংক ইউ। জি, মাসুমওয়ালা মানবেন্দ্রদেব, মাসুমওয়ালা যেমনটা বলছিলেন যে ইউরোপীয় ইউনিয়ন হোক অথবা বিদেশিদের আসলে এই বাংলাদেশের নির্বাচনে সরাসরি অথবা মনিটরিং যেভাবে হোক যুক্ত হওয়ার যে বিষয়টি মাসুমওয়ালা বলছিলেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এটি হলে কি আসলে ভালো হয় নাকি না এটি না হয় ভালো? হ্যাঁ, ধন্যবাদ। আবারও ধন্যবাদ। মাস্টার ভাই বলেছেন যে ওইখানে কিছু ভদ্রলোকেরা আছেন, ভালো মানুষ আছেন, কিন্তু তারপরে মানুষ, কিন্তু তাদের ভালো মানুষই এবং ভদ্রতা তো আমরা আসলে একদম আহ, পলে পলে পদে পদে টের পাচ্ছি আর কি, পুরো জাতি টের পাচ্ছে। সুতরাং প্রত্যেকেরই অলমোস্ট যে আসল চেহারাটা সেটা বেরিয়ে এসছে অলমোস্ট। আর এদের মধ্যে কেউ কেউ পক্ষপাত দুষ্ট বললেন তো, সরকারই তো পক্ষপাত দুষ্ট। সরকারই তো মানে কারো কারো কাছে প্রতিপক্ষপাত দুষ্ট, মানে সরকারই তার যে ডিক্লেয়ার্ড পজিশন সেটাকে রাখতে পারলেন না বা রাখেন নাই, বা ওটা রেখে তাদের সম্ভব না। সুতরাং এখানে ওই রকম ফ্রি ফেয়ার বা ওইরকম নিরপেক্ষ আচরণ 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 প্রত্যাশা করাটাই বোকামি। কারণ আপনারা দেখেছেন গত যে ঐক্যমত কমিশনের সভা থেকে আমাদের সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন সেখানে পক্ষপাত দুষ্টতার অভিযোগ তুলে ওখান থেকে ওয়াকআউট করে বেরিয়ে এসেছিলেন এবং সেটা প্রতিবাদ করেছেন। মানে সরকার মানে বারবার তার শপথ ভঙ্গ করছে, বা এই কমিশনের তার শপথ বা তার যে জনগণের প্রতি তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটা ভঙ্গ করছেন। আর এইটা হচ্ছে যে 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় যে মাসুর ভাই যেটা বললেন যে জাতিসংঘ বা ইউরোপিয়ান ইউনিয়ন, মানে একটা সার্বভৌম দেশে, একটা একটা দেশে যে ইউএন বা ইউরোপিয়ান কমিশন এসে আমাদের নির্বাচন করে দিবে, বা একটা সরকার যদি ব্যর্থ হয়, একটা সরকার যদি আহ নতজানু হয় সেখানে, বা ইনএফিশিয়েন্ট হয় সেখানে, ইউএন এসে তো আমার দেশের সরকার চালাবে না। বা এইটাও আসলে ইউনূস সাহেব যেরকম বলে যে আমার দেশের এখানে এই প্রবলেম আছে, সুতরাং এখানে হচ্ছে কি আমি বিদেশিদেরকে হায়ার করে এনে এদেরকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দেবো। মানে এখন প্রয়োজন যেই আলাপটা সারা দেশে গত 1-1.5 বছর ধরে চলছে, যে সংস্কার, আসলে কিসের সংস্কার? প্রথমে তো মানে রাজনৈতিক সংস্কৃতির সংস্কার হতে হবে, মানে সেটার পরিবর্তন হতে হবে। এবং সেই জায়গায় যদি আমরা প্রত্যেকে প্রপারলি এক না করি তাহলে এই সংস্কার সম্ভব না। এবং এইটা কোনোভাবে ইউনূস সাহেব এসে যেরকম এইখানে যাতে কি সেই জায়গায় ট্র্যাকে তুলতে পারবে না, ওইরকম ইউএন বা অন্য কেউ এসেও এটা ট্র্যাকে তুলতে পারবে না। আর ইউএন তো বাংলাদেশে আছেই, মানে এই যে পুরা বন্দোবস্তটা, এবং সেটা হচ্ছে ইউএনের উচ্চপদস্থ কর্মকর্তা টর্ক সাহেব তো বলেছেন যে তারা মিলিটারিকে বলেছিলেন যে তুমি যদি সরকারের কথা শোনো তাহলে কিন্তু তোমাকে
আমরা মিশন টিশনে রাখবো না, আমরা তোমাকে কিন্তু এক ধরনের স্যাংশনের মধ্যে ফেলে দেবো। সুতরাং আমার দেশের অন্যান্য অর্গানের উপরে তাদের এক ধরনের প্রভাব ছিল, এবং তাদেরই প্রতিনিধি এসে আমার দেশকে পরিচালনা করছে। ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে এই জাতিসংঘ বা ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের কি প্রতিনিধিত্ব করছেন। সুতরাং তাদের প্রতিনিধিত্ব আছে, এবং তাদের প্রতিনিধি থাকার পরে আমাদের কি হাল সেটা তো আমরা টের পাচ্ছি, এবং সমগ্র জাতি সেটা টের পাচ্ছে। সুতরাং তাদেরকে আরো বেশি দাওয়াত দিয়ে নিয়ে এসে আমার মনে হয় না এটা কার্যকর হবে। এবং সারা দুনিয়াতে যে হিস্ট্রি, সারা দুনিয়ার যে রাজনৈতিক বাস্তবতা, সেই জায়গাতে ইউএন বা অন্যান্যরা যে সেই দেশের মানুষকে একটা গণতান্ত্রিক অধিকার দিয়েছে। আমরা ইউগোস্লাভিয়াকে ভাঙতে দেখেছি, আমরা এরকম পৃথিবীর বিভিন্ন দেশকে ভাঙতে দেখেছি। মানুষের মানে অধিকার আর ফিরিয়ে দেওয়ার নামে তাদেরকে শোষণ করা, মানে অধিকার হরণটা কিভাবে হয় সেটা আমরা দেখেছি, সেই নজিরগুলো আমাদের সামনে আছে। এবং ধরেন যে ইউক্রেন সহ বিভিন্ন দেশে তাদের এই ন্যাটো সহ বিভিন্ন এইরকম আন্তর্জাতিক গোষ্ঠী, সাম্রাজ্যবাদী গোষ্ঠী, তাদের যে আচরণ, অ্যাক্টিভিটিস আমরা দেখেছি। সুতরাং আমি মাসরুর ভাইয়ের সাথে ওই জায়গায় আমরা একমত নই যে ইউএন এসে, ইউরোপিয়ান ইউনিয়ন এসে বা অন্য কেউ এসে আমাদের ইলেকশন বা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ঠিকঠাক করে দেবে, এবং এইটা আমাদেরকেই ঠিক করে নিতে হবে। এবং সেই জায়গায় আমাদের গণতান্ত্রিক মানসিকতা, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, সেইটাকে পরিবর্তন করে আমাদেরকেই সেই বন্দোবস্তটা করতে হবে। অন্য কেউ আসলে সুতরাং যতটুকুন আছে ততটুকুনও থাকবে না। জি, মানবেন্দ্রদেব ধন্যবাদ। মাসরুর মাওলা, একটু এই প্রসঙ্গে আছি যে সার্বিকভাবে যদি আপনি একটু বলতেন যে এই যে নির্বাচন বিষয়ে আসলে কেন আস্থা পাচ্ছেন না আপনি, অথবা আপনারা যদি বলি জাতীয় পার্টির কথা, কেন আস্থা পাচ্ছেন না বর্তমান সরকারের উপরে, কারণগুলো কি যদি একটু বলতেন। থ্যাংক ইউ। এবার আমি আপনাকে বলি, আমি ভাই সুন্দর কথা বলছে, ভাইয়ের যুক্তি দিয়ে ভাই বুঝিয়েছেন, ওনার যুক্তিতে ওনার কাছে মনে হচ্ছে তাই। আমি একটা জিনিস বলি, সেটা হলো আমি জানি না ভাই যে দল করে সেই দল বিগত দিনগুলোতে নির্বাচন কতটা ওনারা কনসেন্ট্রেট করেছেন। দেখেন, আপনি বিগত দিনগুলি 15-16 বছর শেখ হাসিনা সরকার কিভাবে দেশ চালিয়েছে সেটা আপনারা সবাই জানেন, নির্বাচন কিভাবে হয়েছে সেটা আপনারা জানেন। ইভেন জাতিসংঘ থেকে অবজারভার এসেছিল, ইউরোপিয়ান থেকে অবজারভার এসেছিল, তারা পর্যন্ত একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে করে গেছে, রিপোর্ট দিয়ে গেছে, তাদের মতন করে তারা রিপোর্ট দিয়ে গেছে। এবং সেই রিপোর্টে কিন্তু কখনোই বলে নাই, তারা কিন্তু ভোটার পার্সেন্টেজ কথা ক্লিয়ার করে দিয়ে গেছে, কত পার্সেন্ট ভোট হয়েছে, কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, ওরা একটা স্ট্যাটিস্টিক দিয়ে দিয়েছে। সেই রিপোর্ট কিন্তু সবার কাছে আছে। এখন কথা হলো কি, ওইটা একটা লাইভ এক্সাম্পল আমাদের কাছে এখনো আছে। সেকেন্ড হলো, আমরা এই গভর্নমেন্টটা বেসিক্যালি কারা চালাচ্ছে? আমরা কিন্তু বিদেশি মিশনদের সহযোগিতায় কিন্তু এই গভর্নমেন্টটা কিন্তু চলছে, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। এভরি স্টেপে আমাদেরকে লাস্ট 10 মান্থস ধরে এই গভর্নমেন্টের প্রতিটা ইয়েতে কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ কন্টিনিউসলি কিন্তু এই সরকারের সঙ্গে তারা কিন্তু একটা কিন্তু যোগাযোগ রেখেছে রিগার্ডিং ইলেকশন কোনটা কিভাবে করছে, ব্যালট বক্সটা কিভাবে হবে, সবকিছু কিন্তু তারা কিন্তু মনিটর করছে। কিন্তু যেহেতু তারা মনিটর করছে, তারা কিন্তু আমার আপনার চেয়ে কিন্তু তাদের কাছে কিন্তু ভালো কিন্তু তাদের কাছে এক্সাম্পল আছে যে কোন জায়গায় ল্যাকিংস আছে বর্তমানে, এবং তাদের কাছে পাস্ট রেকর্ডও আছে ডিউরিং লাস্ট 15-16 ইয়ার্সে যে ল্যাকিংস গুলা আর এখনকার ল্যাকিংস গুলা তারা ভালো করে জানে। বিকজ আমরা অনেকবার ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বসেছি এবং তাদের সঙ্গে আমরা যখন কনসাল্ট করেছি, কনসাল্টে আমরা দেখেছি আমাদের কথার সঙ্গে তারা একমত। এখন আপনার একটা জিনিস আসেন, সেটা হলো আমি একটা কথা এখানে বলতে ভুলে গেছিলাম, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ তো থাকবেই, তার সঙ্গে বাংলাদেশ আর্মি, কারণ বাংলাদেশ হচ্ছে আমাদের লোকাল ফোর্স, মানে আমাদের এলিট ফোর্স বলতে আমি আমাদের কান্ট্রির লোকাল ফোর্স। কেন এইটা আমাদের দরকার? এই কারণ দেখেন, এই সরকার বারবার করে প্রেশার দিচ্ছে কি লোকাল গভর্নমেন্ট নিয়ে। কেন লোকাল গভর্নমেন্ট দিয়ে যাচ্ছে? বিকজ এখন বর্তমানে লোকাল গভর্নমেন্টের যে সেট আপটা আছে, তাদের মনোনীত সেট আপ, এই গভর্নমেন্টের মাধ্যমে লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন দিতে পারে, তাহলে তাদের জন্য ইজি হবে ন্যাশনাল ইলেকশন দেওয়ার জন্য, যেন তারা কন্ট্রোল করতে পারে।
যেহেতু আমরা বিগত দিনে আমাদের এক্সপিরিয়েন্স আছে, ভালো এক্সপিরিয়েন্স, ভালো অভিজ্ঞতা আছে, মানে ভালো অভিজ্ঞতা বলতে হলো আমাদের ব্যাড সাইডের আমাদের আছে, যে আমাদের ক্যান্ডিডেট এই যে মনে করেন যে পুলিং এজেন্টকে বের করে দেওয়া, আমি ভোট দিচ্ছি এক জায়গায়, আমার আমার সিল মারছে আরেক জায়গায়, তো এই জিনিসগুলি এগুলো আমাদের আছে। এই জন্যই আমি মনে করি যদি সামনে আমরা সুন্দর নির্বাচন দেখতে চাই, তাহলে নট অনলি আন্ডার দিস গভর্নমেন্ট, আমাদের জাতিসংঘ উইথ বাংলাদেশ আর্মি, বিকজ পুলিশ কিন্তু ফেল করেছে, বিগত দিনে পুলিশ কিন্তু ফেল করে গেছে, আমরা সবাই জানি। জি, পুলিশ মাসুর মৌলা, অলওয়েজ কারো না কারো পক্ষপাতিত্ব নিয়েছে, আমাকে একটি বিরতি ঠিক নিতে আছে? হবে। এই জি। জন্য আমাদের আর্মি দরকার, জাতিসংঘ দরকার, যাদের মাধ্যমে আমরা ইলেকশনটা মনিটর করতে এবং ভালো একটা রেজাল্ট পাবো। ভালো রেজাল্ট যখন পাবো, তখন পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে, তখন কিন্তু আমাদের জাতিসংঘকে লাগবে না, আমাদের কাউকে লাগবে না, জি, তখন মাসুর দরকার মৌলা। আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট। তো জি। পলিটিক্যাল গভর্নমেন্ট, আমাদের মনোনীত পলিটিক্যাল গভর্নমেন্ট আনতে হলে আর্মি, জাতিসংঘ মাস্ট। আমি এটা পূর্বের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি আমি। জি, Thank ধন্যবাদ you. আপনাকে মাসুর মৌলা। জি, নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। ঘুম থেকে উঠার আগেই হুকুম, এ দাও ও দাও, নাস্তাটাও বানাতে পারে না। আর কতদিন এমন নবাবী চলবে? যা বিয়ে করে এনে বউর উপরে নবাবী কর। এই নাও নবাবি শুরু করো। জীবনের হাজারো প্যারার মাঝে মুচমুচে পরোটা, আহা, প্লেন এবং লো ফ্যাট, দুটি নবাবের সাথে নবাব পরোটা। মা, তোমার নবাব হাজির। এখন আর নবাবি করতে নবাবের আওলাদ হওয়ার দরকার নাই। নবাব পরোটা কেন, খোলো, ভাজো, খাও, নবাব হয়ে যাও। টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর, বিনোদন ও সংবাদে। বিশ্বজুড়ে টিভিএন 24 টেলিভিশন দেখুন টোটাল কেবলে। টোটাল কেবল এখন দিচ্ছে 200টিরও বেশি জনপ্রিয় চ্যানেল, সাথে থাকছে ডিভিআর ও বিপুল সংখ্যক নাটক, সিনেমা নিয়ে ভিডিও অন ডিম্যান্ড। আর এ সবই পাচ্ছেন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে। সংযোগ পেতে যোগাযোগ করুন টোটাল কেবল, উত্তর আমেরিকা +1 718 777 6556, ইউরোপ +44 203 695 1830, অস্ট্রেলিয়া +61 384 004 117। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। বিরতির পর একটু মানবেন্দ্র দেব, আপনার কাছে আসি। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেয় এবং রাখাইনে মানবিক করিডোর দেওয়ার প্রতিবাদে লং মার্চ করতে যাচ্ছে সিপিবি আগামী 27 ও 28 জুন। ঢাকা চট্টগ্রাম রোড মার্চ কর্মসূচি। কেন আন্দোলনে নামছেন আপনারা, মানবেন্দ্র দেব? আবারও ধন্যবাদ। সেটা হচ্ছে যে 27-28 জুন আমরা মানবিক করিডোরের নামে আমাদের পুরো যে সার্বভৌমত্ব বা মিয়ানমারের ওই বর্ডারে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের যে জাতীয় নিরাপত্তা, সেটা যে ভয়ঙ্কর হুমকির মধ্যে পড়বে, এটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং আমরা জানি। এবং সরকারের পক্ষ থেকে প্রথমে মানবিক করিডোর, তারপরে সেটা হচ্ছে গিয়ে মানবিক চ্যানেল, তারপরে না আমরা তারা বলেছেন যে আমরা বলি নাই, আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এরকম রোজার খলিল সাহেব, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে এই বিষয়ে সার্বিকভাবে প্রধান উপদেষ্টা পর্যন্ত আলোচনা করেছেন। এবং এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে এইরকম কোন সিদ্ধান্ত নিতে হলে যেই রাষ্ট্রের যে অংশের সাথে সরকারের কথা বলার কথা, মানে কনসালটেশন করে এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় একদম প্রাইমারিলি, তার মধ্যে কিন্তু আমাদের যে আর্ম ফোর্সেস, এটা কিন্তু মানে অত্যন্ত 3 বাহিনীর সাথে আলোচনা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারা যে সেই আলোচনাগুলো করেন নাই, এরপরে আমাদের সেনাবাহিনীর প্রধান, আমাদের 3 বাহিনী প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তাদের কনসার্ন ব্যক্ত করেছেন এবং তারপরে সেনা প্রধান পাবলিকলি বলেছেন যে এই জায়গায় আমরা সহমত নই, এটা আমরা হতে দেব না। মানে এটা কত বড় একটা রাষ্ট্রের দেউলিয়াত্ব প্রকাশ পায় এবং একটা সরকার কতখানি
কতখানি উদ্গ্রীব হলে, কতখানি ডেভোটেড হলে এই কাজটা করতে পারে, যে এই কনসার্ন গুলো ছাড়া, মানে এই জায়গায় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে। তারপর অবশ্য তারা রিট্রিট করেছে একটা অন ডিক্লারেশন, কিন্তু সেটাকে কিন্তু আমরা মানে রিট্রিট বলতে নারাজ। নিশ্চয়ই তারা অন্য কোনো ফোন দিয়ে আসছে, বা এটাকে তারা অ্যাবান্ডেন করে নাই। জি, এবং মানবাধিকার প্রধান উপদেষ্টা কিন্তু সবশেষ যে কিছুদিন আগে বলেছেন যে এমন আসলে কোনো বিষয় নেই। প্রধান উপদেষ্টা কিন্তু এই ধরনের কথা বলেছেন। এমন বিষয় নেই, মানে সেই কারণেই বলছি যে এই সরকারের কোন লোক তো সত্য কথা বলে না। সরকারের যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, উনি সকাল বিকেল অসত্য বলেন। ওনার তাহলে কি পররাষ্ট্র উপদেষ্টা অসত্য বলেছিলেন, মিথ্যা বলেছিলেন? প্রেস সচিব কি মিথ্যা বলেছিলেন? রোজার খলিল সাহেব জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, উনি কি মিথ্যা বলেছিলেন? উনি এটা কি প্রধান উপদেষ্টার কনসার্ন ছাড়া বলেছিলেন? তিন বাহিনীর প্রধান উপদেষ্টাকে যে তাদের কনসার্ন ব্যক্ত করে এসেছিলেন, সেই সব তথ্য বা সেই সব ঘটনা কি তাহলে অসত্য? তো সুতরাং মানে হরদম মিথ্যা কথা, মানে অসত্য কথা বলেন বা বলছেন সরকার, কারণ তারা কতখানি ডেসপারেট হলে, যে এই জায়গায় কতখানি ডেসপারেট হলে তারা এই ধরনের আচরণ করতে পারে। এবং সমাজের দেশের বিভিন্ন স্তর থেকে যখন এটার প্রতিবাদ উঠলো, তখন তারা রিট্রিট করেছে। এবং রিট্রিট করেছে মানে আমরা এটা বলতে পারি না তারা অ্যাবান্ডন করেছে। এটা আমাদের কনসার্ন, জনগণের কনসার্ন, এবং বামপন্থীরা প্রত্যেকে মিলে, প্রত্যেকটি সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি সেই 27-28 জুনের লং মার্চে যাচ্ছে। এবং প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সফরে যে কিন্তু প্রকাশ্যে বলেছেন যে চট্টগ্রাম বন্দর হচ্ছে কি আমাদের দেশের অর্থনীতির লাইফলাইন। এবং আমরা বলেছি এটা শুধু বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন না, এটা বাংলাদেশের ভূ রাজনীতির লাইফলাইন ও চট্টগ্রাম বন্দর। এবং যেই জায়গা থেকে করিডোর ইস্যু আসে, সেই একই জায়গা থেকে কিন্তু আমাদের বন্দরের ইস্যু আসে। এবং সেই জায়গায় তারা এটা বিদেশি কোম্পানির কাছে এটার ইজারা দিতে চাচ্ছেন, এটা বন্দোবস্ত দিতে চাচ্ছেন, বলছেন যে না এটা ম্যানেজমেন্ট হবে। কিন্তু মানে এইটা সারা পৃথিবীতে এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের গভর্নমেন্ট গুলার এই ধরনের প্রজেক্ট গুলো কিন্তু আমরা জানি, যারা খোঁজ খবর রাখি আমরা প্রত্যেকেই জানি, মানে এরকম করেই তারা এই অনুপ্রবেশ করে এবং সেখানে যে রাষ্ট্রকে অস্থির করা এবং তাদের যে জিওপলিটিক্যাল এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়ন করে। সুতরাং সেই জায়গা থেকে আমরা 27 এবং কতখানি ডেসপারেট হলে প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার সময় আমাদের প্রধান উপদেষ্টা বলেন যারা এই বন্দরের বিরোধিতা করবে বা এই ইস্যুগুলোর বিরোধিতা করবে তাদেরকে প্রকাশ্যে প্রতিহত করার আহ্বান জানান। এইটা কিন্তু বিগত সরকারের চাইতে এর মধ্যে কোনো ধরনের তফাৎ নাই। এবং বলে যে ফেসিজম কে হটাইছে, কিন্তু সেটা তো একটা রেজিমের পরিবর্তন। ফেসিজম কন্টিনিউ, আমরা বারবার বলেছি। মানে এই আচরণগুলা কিন্তু মানে খুব স্বৈরতান্ত্রিক। এটা আনু মোহাম্মদ স্যার বলেছেন, আজকে বলেছেন, কিন্তু এই কথাটা কিন্তু আমরা মানে প্রতিনিয়ত বলে আসছি যে এদের অনেকগুলো আচরণ কিন্তু সেই স্বৈরতন্ত্রকেই, সেই ফ্যাসিজমকেই প্রতিফলন ঘটায়। এর বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আমি এই সুযোগে মাসরুর ভাই ওই লোকটা সামনে পাচ্ছি না, একটু যোগ করুন। জি, মানবাধিকার শুনতে পাচ্ছি না আপনাকে, যদি আপনি একটু কাছে থেকে কথা বলতেন। জি বলুন। সেটা হচ্ছে মাসরুর ভাইয়ের একটা জায়গা এটার সাথে রিলেটেড, জি, যেই কারণে আমরা বন্দর ইজারা দেওয়ার বিরুদ্ধে কথা বলছি, যেই কারণে আমরা করিডোরের বিরুদ্ধে কথা বলছি, সেই একই কারণে আমরা ইউএন এর তত্ত্বাবধানে বা ইউরোপিয়ান ইউনিয়নের তত্ত্বাবধানে নির্বাচন সেইগুলোর বিরুদ্ধেও কথা বলছি। কারণ আমি আমার সার্বভৌমত্ব, আমার এই একদম বেসিক রাইটসের জায়গাটা আমি আর অন্য কারোর কাছে পারি না। সেখানে আমার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা জাতীয় মানবাধিকার আপনি জি সোজা কথা বলুন। জি আমরা স্পষ্ট শুনতে পারবো, দর্শক পরিষ্কার শুনতে পারবেন। জি বলি যে আমি 2018 সালে গাজীপুর 4 কাপাসিয়া থেকে নির্বাচন করেছিলাম
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী হিসেবে। এবং সেইখানে আমরা নির্বাচন কিন্তু আমরা দেখেছি, মানে সেই অভিজ্ঞতাটা আমার ব্যক্তিগত এবং পার্টিগত ভাবে তো সেই অভিজ্ঞতাটা আমার রয়েছে। এবং আমরা 18 নির্বাচন দেখেছি, আমরা 14 নির্বাচন দেখেছি, আমরা 24 নির্বাচন দেখেছি। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু পাবলিক মানে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন যে এই নির্বাচনগুলোকে তারা কিন্তু সমর্থন জানিয়েছেন। হ্যাঁ, তাদের ভিন্ন যে রিপোর্ট, সেই জায়গায় কিছু কিছু জায়গায় তাদের ক্রিটিসিজম আছে, কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু তারা সাপোর্ট করেছিলেন। 18 নির্বাচনকে কিভাবে সাপোর্ট করেছিলেন? 18 নির্বাচনে মিলিটারি ছিল না, 18 নির্বাচনে মিলিটারি ছিল। এবং যেই জেনারেল ইকবাল করিম ভুইয়া এখন ইউনূস সাহেবের পক্ষে মানে খুব বড় বড় যুক্তি বাক্য দিয়ে যাচ্ছেন, উনি সেই ইলেকশনকে কন্ডাক্ট করেছিলেন এবং সরকারের পক্ষ হয়ে। এবং সুতরাং সেই জায়গাগুলো সেই কারণেই বলি মানে এরকম ভাবে অন্যদেরকে উড়িয়ে এনে শুধুমাত্র মিলিটারি দিয়ে আমরা এটাকে নিশ্চিত করতে পারবো না, যদি আমরা আমাদের গণতান্ত্রিক বা রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা নিজেরা রিভিল না করি। এটা এক নম্বর। আর ডেফিনেটলি এটা মেজর কনসার্ন কোন কোন ইস্যুতে ইউনূস সাহেবের সাথে লন্ডনে তারেক রহমান সাহেবের কি কি আলোচনা হয়েছে, সেখানে এই বন্দর বা এই করিডোর ইস্যুস গুলা সেখানে আছে কিনা। কারণ ইউনূস সাহেব ডেসপারেটলি এই বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার বিষয়ে, তার নির্বাচন, সংস্কার, বিচার এগুলোর চাইতে, রাষ্ট্র পরিচালনার চাইতে এই বন্দর এবং করিডোর ইস্যু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সেটাই আমাদেরকে ওই যে মাসুদ ভাই বললেন যে উনি বলেছেন ফেব্রুয়ারিতে, আসলে উনি বলেন নাই ফেব্রুয়ারিতে, উনি বলেছেন ফেব্রুয়ারিতে হওয়া যেতে পারে যদি সব শর্ত, এবং সেই শর্তগুলো কিন্তু আমাদেরকে পাবলিক করে নাই। সেই শর্তের মধ্যে এই ডিপি ওয়ার্ল্ড অথবা করিডোর অথবা মার্কিনীদের অবস্থান বা ইউনূস সাহেবদের যারা শেল্টার দিচ্ছেন তাদের অবস্থান, এই কি কি শর্তে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, উনি কিন্তু ওনার জায়গা থেকে সরে আসেন নাই। তারেক রহমান সাহেবদের জায়গা থেকে সরে আসছেন, কিন্তু উনি মোটেও ওনার জায়গা থেকে সরে আসেন নাই। সুতরাং এইটা নিয়ে সুতরাং সেই জায়গায় তো যেহেতু শর্ত সাপেক্ষে আমরা সিইসির বক্তব্য যা শুনেছি সেটা তো মানে উনি স্ট্রেট ওয়ে মানে অনেক ডিপ্লোম্যাটিক্যালি ভালো অ্যান্সার করেছেন, কিন্তু সেইটা আমাদের মধ্য থেকে যে সন্দেহ, সেই সন্দেহকে দূরীভূত করে নেই, বরঞ্চ সেটাকে আরো বেশি কন্টেইন করেছে। সুতরাং কোনোভাবেই আমরা ওই নির্বাচনের ওই জায়গা নিয়ে আমরা আসলে সুনিশ্চিত হতে পারছি না নির্বাচনটা ফেব্রুয়ারিতেই হবে বা আদৌ হবে কিনা। কিন্তু আমরা চাই অতি দ্রুত একটা নির্বাচন হয়ে অ্যাটলিস্ট একটা রাজনৈতিক প্রতিনিধিত্বের কাছে পাবলিক ভোট দিয়ে একটা গভর্নমেন্ট তৈরি করুক এবং তারা তাদের কমিটমেন্ট অনুসারে দেশকে পরিচালিত করবে। এবং সেই জায়গায় অবশ্যই আমাদের প্রত্যেককে সেই জায়গায় সজাগ থাকতে হবে যে আমি আমাদের যে রাজনৈতিক অধিকার, রাইট, সেই জায়গাগুলো বা তাদের কমিটমেন্ট, সেই জায়গাগুলোকে আমরা একটা বিরোধী দল যেভাবে রোল প্লে করে, একটা সরকারি দল যেভাবে রোল প্লে করে, একজন নাগরিক যেভাবে রোল প্লে করে, সেই রোলগুলোকে আসলে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করার মধ্য দিয়েই দেশকে সামনের দিকে আগে নেওয়া সম্ভব। আদারওয়াইজ এই জায়গাগুলো নিশ্চিত করা সম্ভব হবে না। জি, আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো সময় পেলে, হাতে সময় কম। মাসুর মাওলা, আপনার কাছে আসি। বন্দর এবং করিডোর ইস্যুতে আপনি যদি কিছু বলতে চান সংক্ষেপে, পরে আমি আরো কিছু প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আসলে দেখেন, ইউনূস সাহেব তো উনি যেদিন থেকে উনি শপথ নিয়েছেন সেদিন থেকে উনি টার্গেটেই ছিলেন যে পোর্ট আর করিডোরটা দিয়ে আর পোর্টটাকে আপনার আন্তর্জাতিক ইয়াতে যেভাবে দেওয়ার কথা, এটা উনি শুরু থেকে। আসলে উনি তো একটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ স্ক্রিপ্ট, উনি স্ক্রিপ্ট নিয়ে আসছেন। স্ক্রিপ্ট দেখে 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 উনি ওই চেকলিস্ট অনুযায়ী উনি কাজ করে যাচ্ছেন, কোনটা করতে হয়। বিকজ ওনার কিন্তু বেসিক্যালি দেশের সঙ্গে ওনার কিন্তু কোনো সম্পর্ক নাই। উনি যেগুলো কোম্পানি যেগুলো করেছেন, গ্রামীণ ব্যাংক বলেন, গ্রামীণ ফোন বলেন, এগুলো তো সব বাইরের লোকজন চালাচ্ছে, ওনার এখানে কোনো ইন্টারফারেন্স নাই, অ্যাডমিনিস্ট্রেশনে উনি নাই। উনি এই দেশের প্রতি ওনার আসলে খুব একটা মায়া থাকার কথা না, কারণ উনি এই দেশে আসলে থাকেন না। নোবেলটা পেয়েছেন, যে কোনো কারণে নোবেলটা পেয়েছেন, আমি সম্মান করি,
সম্মানী লোক, সম্মান জিনিসই পেয়েছেন, কিন্তু দেশের প্রতি ওনার আসলে খুব একটা মায়া দয়া নাই। যদি থাকতেন তাহলে উনি কখনো করিডোর নিয়ে কথা বলতেন না, পোর্ট নিয়ে কথা বলতেন না, কারণ এগুলা গেলে ওনার যায় আসে না। আর এই জন্য উনি যে এজেন্ডা নিয়ে আসছেন, উনি তো এজেন্ডায় আছেন, ওই স্ক্রিপ্ট অনুযায়ী উনি এজেন্ডা ফুলফিল করছেন। হি উইল ট্রাই হিজ বেস্ট যতদিন পর্যন্ত ইলেকশন না হয়। এই জন্য ইলেকশনটাকে পিছাতে উনি চান, কারণ ইলেকশন পিছালেই উনি তখন নেগোসিয়েট করতে সুবিধা হবে রিগার্ডিং করিডোর অ্যান্ড আপনার পোর্ট। এই জন্য উনি ইলেকশন নিয়ে উনি পিছাচ্ছেন। এটা যতক্ষণ পর্যন্ত করিডোরের একটা কোনো ব্যবস্থা না করতে পারবেন, পোর্টের ব্যবস্থা না করতে, ততক্ষণ পর্যন্ত আমার যেটা মনে হয় ইলেকশনের স্পেসিফিকলি উনি কোনো ডেট দিবেন না। উনি ওই এজেন্ডাতে আছে। এবং আমাদের বাংলাদেশ আর্মি ক্লিয়ারলি ওনাকে এটাও বলে দিয়েছে যে এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, লেট দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট টেক দিস ডিসিশন, এবং দ্যাট হ্যাজ টু গো থ্রু পার্লামেন্ট। কিন্তু ইউনূস সাহেব মতো ট্রাই করেই যাবেন। এটা একটা। আমি একটা কথা ভাইয়ের মাঝখান থেকে একটু বলতে চাই, ওই যে আপনি যেটা ইলেকশনে যেটা বলেছেন, আপনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, যেটা বলেছেন গাজীপুরের একটা এক্সাম্পল দিয়েছেন। আসলে দেখেন, গাজীপুর তো শহরের সঙ্গে তো লাগানো, তো এখানে অনেক কিছু কিছু জিনিস আছে সেটা গভর্নমেন্ট ফেয়ার কিছুটা রাখার চেষ্টা করেছে, সেটা করেছে, আবার কিছুটা ইররেগুলারও ছিল কিছু কিছু সেন্টার্সে। কিন্তু আপনি যদি ওভারঅল যদি দেখেন ওভারঅল বাংলাদেশে, সেখানে কিন্তু পুলিশ ইজ নট আ গুড এক্সাম্পল, বা পুলিশ কিন্তু একটা ফোর্স তাকে দিয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবিকে রাখা হয়েছে, ওদেরকে দিয়ে কোনোদিনই নির্বাচনটাকে ফেয়ার করাতে পারবেন না, বিকজ এটা কন্ট্রোলড বাই জানেন তো লোকাল গভর্নমেন্ট। আর আপনি যদি আর্মির কথা যেটা বলছিলেন, আর্মি ছিল, ইয়েস আর্মি ছিল, কিন্তু আর্মিকে কিন্তু একটা কমপ্লিটলি কিন্তু পাওয়ার দেওয়া হয় নাই। আর্মিকে কিন্তু সার্টেন একটা জায়গা পর্যন্ত রাখা হয়েছিল, এর বাইরে আর্মি কিন্তু আসতে পারতো না। যেখানে দেখেছে ধরেন কোথাও কোনো বড় ধরনের কোনো আশঙ্কা কিছু হতে পারে, হ্যাঁ, সেখানে তারা ওখানে পাহারা দিয়েছে। কিন্তু তাদের কাছে বহু কমপ্লেন গেছে, তারা ওখানে দাঁড়িয়ে আর্মির যেহেতু কন্ট্রোল ছিল না ওই সেন্টার পর্যন্ত ঢোকা, এই জন্য ভিতরে অ্যাক্টিভিটিস গুলি হয়েছে। আমরা যেটা চাচ্ছি, কেন আমরা আর্মির কথা বলেছি, আর্মি যেন ভিতরে সেন্টার্সের ভিতরে পুলিং এজেন্টের সঙ্গে আর্মি যদি ওখানে বসে থাকে, ঠিক সেই রকম আপনার ইউনাইটেড নেশনস এর লোক যদি ওরকম অবজারভার যদি ওখানে বসে থাকে, তাহলে যেটা আমরা এর আগে যেটা ফেস করেছি 2014-তে 18-তে, সেগুলো হবে না। বলেছি কারণ দেখেন আমাদের সার্বভৌম দেশ। জি, আমার হাতে সময় কম, আমি দুঃখিত। আমি একটা জিনিস দেখেন, আমাদের সার্বভৌম, আমি আরেকটি প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই মাসরুর মাওলা, আমি আরেকটি প্রসঙ্গে আসতে চাই। নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরো আলোচনা হবে, নিশ্চয়ই অন্যদিন আরো কথা হবে নির্বাচন নিয়ে। আমরা যেটি দেখতে পাচ্ছি, জাতীয় পার্টিতে আসলে কি কোনো সংকট চলছে? চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্ব নিয়ে কি কোনো সংকট চলছে, অথবা মনোমালিন্য চলছে, দ্বন্দ্ব চলছে? একটু যদি বলতেন মাসরুর মাওলা। থ্যাংক ইউ। আসলে দেখেন, আমাদের প্রয়াত চেয়ারম্যান এবং প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি ফাউন্ডার এই জাতীয় পার্টির, উনি মারা যাওয়ার পরে আমাদের কাউন্সিল আসলে মানে একবার হয়েছিল ওই জিএম কাদের যখন কাউন্সিল, তারপরে একটা লং ডিউ ছিল কাউন্সিলটা। তো সেই অনুযায়ী এইবার আমাদের সিদ্ধান্ত হলো যে আমাদের কাউন্সিলরটা হবে, এবং এটা আমাদের প্রেসিডিয়ামে সভা হয়েছিল, সেই সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেই সিদ্ধান্তের ভিতরে কথা হয়েছে আমাদের ঠিক এরকম ভাবে কথা হয়েছে যে গভর্নমেন্ট যেহেতু আমাদেরকে প্রত্যেক জায়গায় বাধা সৃষ্টি করছিল, আমাদের প্রতিটা মিটিং মিছিল সবকিছুতেই, ওই জন্য আমরা সন্ধিয়ান ছিলাম বলে আমরা একটা সিস্টেম করে নিয়ে, আমরা একটা ডিসকাশনের মধ্যে থ্রু রেজলিউশন করে নিয়েছিলাম, যদি আমাদের স্পেসিফাইড আমরা যে জায়গাটা চাচ্ছি সেই জায়গায় যদি আমাদের না দেয়, তাহলে আমরা আমাদের কেন্দ্রের যে পার্টি অফিস যেটা আছে কাকরাইল, সেখানে আমরা করবো। এইভাবে আমরা এটা অ্যাপ্রুভ করে নিয়েছি রেজলিউশনে, উইথ প্রেজেন্স অফ ম্যাক্সিমাম মেজরিটি অফ প্রেসিডেন্ট মেম্বার্স। এখন এটা 28 তারিখে হওয়ার কথা ছিল, 28 তারিখে এখনো ডেটটা আছে। এখন হলো কি, এখন আমাদেরকে গভর্নমেন্টের একটা প্রবলেম নাকি দেখা দিয়েছে শুনলাম, ওই যার জন্য স্পেসিফিক আমাদেরকে ডেটটা দিতে পারছে না, এখনো কনফার্ম করতে পারছে না ডেটটা নিয়ে। তো ওইটার উপরে প্রেক্ষিতে আমাদের চেয়ারম্যান আসলে উনি সিদ্ধান্ত মানে একটা নোটিশ আকারে দিয়েছেন যে যেহেতু ডেট পাওয়া যাচ্ছে না, সেই হিসেবে এটা পোস্টপোন করা হলো, স্পেসিফিক কোনো ডেট দেয়নি। এখন কথা হলো কি, যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি যদি থাকে, তাহলে তো এখানে তো আপনার কাউন্সিল হওয়াটাই স্বাভাবিক। তো সেই হিসেবে আমি এখানে কোনো বিভেদ বা কোনো কিছু দেখছি না, এর বিভেদের কিছু নাই এখানে, দিস ইজ আ নর্মাল প্র্যাকটিস। জি,
একটা ডেমোক্রেসি রাখতে চাই আমরা, গণতান্ত্রিক দেশ, রাজনৈতিক দল। সেই হিসেবে যেহেতু সব দলেই দেখেন সরকার যেটা বলে সংস্কার চাই, তো সংস্কার তো সব দলে হওয়া উচিত। জাতীয় পার্টি সংস্কার করার চেষ্টা করছে, কিন্তু অন্যান্য দলের ভিতরে সংস্কার কিন্তু দেখিনি। জি, এই যে, মাশরুর মৌলানা, thank you. আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানবেন্দ্রদেব, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। অনেক বিষয়ে কথা বলতে পারলাম না, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের দর্শক শুনতে পারবেন। দুজনই ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই Thank you. পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।